আজ আমি শোনাব স্বনামধন্য সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা একটি ছোট গল্প, নাম গরলো অমিয় ভেলো। মেহেদি গাছের বেড়ার ওপারে চন্দ্রবাবুর বাড়ির একটি জানালা। প্রায় সব সময় একটি মেয়েকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মেয়েটির নাম মালা বিশ্বাস, চন্দ্রবাবুর মেয়ে। শহরের সকলেই তাকে চেনে। জানালায় দাঁড়িয়ে থাকা, মেয়ে হয়ে দুর্নাম কেনার পক্ষে এটুকুই যথেষ্ট। মালা বিশ্বাসের চাল চলনে যেন কোনো মাত্রা নেই। দুর্নামও তাই এককালে মাত্রা ছাড়িয়ে পড়েছিল। এখন লোকনিন্দার সেই অশান্ত গুঞ্জন কিছুটা থিতিয়ে গেছে। চন্দ্রবাবুর বাড়ির মেহেদি গাছের বেড়া, ফটকের ল্যাম্পপোস্ট আর পথের কাছে মাকাল গাছটা, এসবের মতোই জানালার কাছে মালার দাঁড়িয়ে থাকাটাও এখন একটা নিছক নিসর্গ শোভা মাত্র। মালা তাকিয়ে দেখে সবাইকে। ফেরিওয়ালারা যায়, পুলিশ লাইনের সিপাহীরা যায়, কেউ তাকালে চোখ ফিরিয়ে নেয় না। বেলা 10:30টায় পথ ভর্তি করে স্কুলের ছাত্র আর কাছারির বাবুরা যায়। হাটের দিনে পথে ভিড় হয় আরও বেশি। দুপুরের রোদে পথের ধুলো খেপে আঁধি ওঠে, কখনো বৃষ্টি নামে। মালা ঠায় দাঁড়িয়ে থাকে জানালার ধারে। কখনো বা রাস্তার ওপর দাঁড়িয়ে ছেলেদের দল জটলা করে। মালা তবু সরে যায় না। এ এক সমস্যার কথা। এ কি শুধু দেখার নেশা, অথবা দেখা দেওয়ার নেশা? ঘরের বাইরেও মালা বিশ্বাসকে দেখা যায়। কখনো বেড়াতে বার হয়, কখনো বা অকারণেই ঘুরে আসে। তাই সে প্রায় সকলেরই চেনা। সকলেই চেনে মালা বিশ্বাসের মুখের বসন্তের দাগগুলি, কালো মোটা চেহারা, চোখে অদ্ভুত রকমের চশমা, হাতে ছাতা, সঙ্গে চাকর রামজীবন। তার শাড়ি রঙের বৈচিত্র্যে আর পরবার কায়দায় হাঁ করে তাকিয়ে দেখার মতো। পথে যেতে হঠাৎ মালা একবার থামে গ্রামোফোনের দোকানের সামনে। রামজীবন গিয়ে কয়েকটা রেকর্ডের দাম জিজ্ঞাসা করে আসে। কখনো থামে গুরুদাসের ঘড়ির দোকানের কাছে। রামজীবন অনুসন্ধান করে হাত ঘড়ির ভালো ব্যান্ড আছে কিনা। আড়ালে থাকতে মালা বোধহয় হাঁপিয়ে ওঠে। শুধু ভিড় খোঁজে, যদিও ভিড়ের মধ্যেও ঠিক মিশতে পারে না। 12 বাড়ি তলায় যাত্রাগানের আসরে বর্ষীয়সী মহিলারা বসেন চিকের আড়ালে, ছোট মেয়েরা বসে চিকের বাইরে দুসারি বেঞ্চে। মালা বসে চিকের বাইরেই, ভিন্ন একটা চেয়ারে, একটু এগিয়ে, সবার হতে দূরে। মেয়ে স্কুলের বার্ষিক উৎসবে মালা বিশ্বাসও এসেছিল। সকলে বিমূঢ়ের মতো তাকিয়ে দেখছিল তার গলার প্রকাণ্ড সাঁওতালি হাঁসুলিটা। আশপাশ থেকে নানা রকম ঠাট্টা ভরা টিপ্পনি টিকটিক করে উঠল, কিন্তু ওসব মন্তব্য মালার কানেই আসে না। ভাদ্রের ঠিক মাঝামাঝি এসে আকাশ ভরা বর্ষার ঘটা একেবারে থেমে গেল। রানীঝিলের মাঠের ঘাসে, কালো পাথরের টিলাতে, টেলিগ্রামের তারে, দূরের নিম্বনের চূড়ায় প্রথম শরতের আলো চিকচিক করে উঠল ছোট ছেলের হাসির মতো। ঝাপসা হয়েছিল সারা শহরের প্রাণ 2.5 মাস ধরে। আজ আবার আলোয় চমকে উঠেছে রঙিন আয়নার মতো। শিকল দেওয়া প্রাণগুলি যেন ছাড়া পেল ঘরে ঘরে। নিঝুম শহরটা সাড়া দিল আবার। রানীঝিলের মাঠে বেরিয়ে ফেরার মরশুম এলো। একটা দেওদারের নিচে দেখা যায় হরিজন স্কুলের ছেলেরা ড্রিল করছে। আয়ার দল ঘুরছে পেরাম্বুলেটার টেনে টেনে। শরৎবাবু ও কান্তিবাবু, বিহার জুডিশিয়ারির 2টি রিটায়ার্ড মানুষ, লাঠি হাতে একসঙ্গে পা ফেলে চলেছেন বাঁধের লাল কাঁকড়ের সড়ক ধরে। রানীঝিলের নতুন বাতাস আজ ডাক দিয়েছে সবাইকে। হাসপাতাল রোড ধরে সপরিবারে লালবাগের ভদ্রলোকেরা বেড়াতে আসছেন। গল্ফের লাঠি হাতে, মুখে পাইপ কামড়ে আসছে স্যামুয়েল সাহেব। মালা বিশ্বাস বেড়াতে এসেছে। খোঁপায় জড়ানো প্রকাণ্ড একটা রঙিন রুমাল উড়ছে বাতাসে। প্রচারক চৌধুরী মশাই ঝিলের জলের ধারে একটা খবরের কাগজ পেতেছেন উপাসনায় বসবার জন্য। সকলে একবার থমকে দাঁড়াচ্ছিল সেখানে। ছোট একটা কালো পাথরের টিলা, তার গা ঘেঁষে একটা করবী গাছ।
এই পাথরটা ক্রস রোডের মোড়ে দাঁড়িয়ে আছে আজ 50 বছর ধরে। কোনো দিন এর দিকে তাকিয়ে দেখার মতো কিছু ছিল না। গরু চড়াতে এসে রাখালেরা কোনো দুপুরে মাঝে মাঝে এখানে ভাত খেতে বসে। সকলেই একবার দাঁড়াচ্ছিল সেখানে। জায়গাটা পার হতে অন্তত 2-3 মিনিট সময় লাগছিল সবারই। পাথরটার ওপর বড় বড় হরফে সাদা খড়ি দিয়ে গদ্যে পদ্যে মিশিয়ে নানা ছন্দে কী সব লেখা। পথচারী সকলেই কেউ একা কেউ সদলে চোখ ভরা দুরন্ত আগ্রহ নিয়ে পড়ছিল লেখাগুলি। প্রথম শরতের সকালবেলা এই পথে পড়ে থাকা পাথরটার গায়ে কে ছড়িয়ে গেল এমন একমুঠো রোমান্স? বেশিক্ষণ কেউ দাঁড়াচ্ছিল না সেখানে, তা সম্ভবও ছিল না। পড়ে নাও আর সরে পড়ো। লেখাগুলি ভয়ানক রকমের অশ্লীল। শুধু তাই হলেও ভালো ছিল। দেখা যাচ্ছে কথাগুলি সবই একটি মেয়েকে উদ্দেশ্য করে লেখা। শুধু নাম থেকে ঠিক বোঝা যাচ্ছে না কাদের বাড়ির মেয়ে। এই নিদারুণ পরিচয়লিপির অনেক কিছু বাদ দিলে সংক্ষেপে তাকে এইটুকু শুধু চেনা যায়, পূর্ণিমা বসু। রূপেয়ার নামে এমন মিল আর দেখা যায় না। তুমি নাকি গয়না ভালোবাসো না, লজ্জাই তোমার ভূষণ। খুব সত্যি কথা। 6 মাস চেষ্টা করে একটিবার শুধু তোমায় চোখে দেখতে পেয়েছি। জানি তোমার চিঠি আসে ভিয়েনা থেকে। তিনি ভালো আছেন তো? আর এক যক্ষ যে সিমলা পাহাড়ে হাঁ করে বসে আছেন, কদিক সামলাবে? যাচ্ছ কবে? যখন তখন ওভাবে হাই তুলতে নেই, বড় বিশ্রী দেখায়। কে লিখেছে কে জানে। এই অজানা অশ্লীল কুৎসা বিশারদের লেখাগুলি মৌচাকে ঢিলের মতো শহরের বুকে এসে লাগলো। 3 ঘন্টার মধ্যে প্রত্যেক ঘরে ও বৈঠকে নিভৃতে ও নেপথ্যে গুনগুন করে উঠল শুধু এই প্রসঙ্গ, কালো পাথরের লেখা। প্রশ্ন হলো, লিখলটা কে? কে পূর্ণিমা বসু? কথাগুলি কি সত্যি? মনে মনে মুখে আলাপ আলোচনায় সন্দেহে ও সন্ধানে এক প্রচণ্ড কৌতূহল যেন পরোয়ানা হয়ে ছুটল চারিদিকে। এই প্রশ্নের উত্তর চাই। প্রথম কৌতূহলের বিকার একটু শান্ত হয়ে এলো। পূর্ণিমা বসুর পরিচয় পাওয়া গেছে। আজ 2 বছর হলো পুরানো গির্জার দক্ষিণে যে নতুন বাড়িটা তৈরি হয়েছে, সেই বাড়ির মালিকের নাম মহিতোষবাবু। মহিতোষবাবুর মেয়ে পূর্ণিমা। কজনই বা এদের চেনে? লতা মোড়া উঁচু প্রাচীর দিয়েই ঘেরা থাকে এদের বড় মানুষই বনিয়াদ। এরা অগোচর। তার মধ্যে পূর্ণিমা বসুকে একরকম অলিক বললেই হয়। কিন্তু সেও আজ সব জানা অজানার ব্যবধান ঘুচিয়ে নতুন আবিষ্কারের মতো সবার কাছে প্রত্যক্ষ হয়ে উঠেছে। নিশ্চয় নতুন কেউ একজন এসেছে এ শহরে। যাই হোক, পূর্ণিমা বসুর ওপর তার এত আক্রোশ কেন? এ কি কোনো বিগত অপমানের প্রতিশোধ? তবুও এটা বড় কাপুরুষের মতো কাজ হয়েছে, অত্যন্ত গর্হিত। অনেকে এই ভেবে লজ্জিত হচ্ছে পূর্ণিমার বাড়ির লোকেরা কী মনে করল, কেন তাদের ওপর এই অহেতুক উৎসার আঘাত। সত্য হোক মিথ্যা হোক, এই আঘাত কারো গায়ে না বেজে পারে না। মহিতোষবাবুর বাড়ির সবাই বিকেলের দিকে একবার বেড়াতে বার হতেন। সমস্ত দিনের মধ্যে প্রাচীরের বাইরের পৃথিবীতে একটিবার ঘোরাফেরার এই শ্রদ্ধাটুকুও তাদের হারাতে হলো। তাদের কাউকে আজ কোথাও দেখা গেল না। কিন্তু পূর্ণিমা কি ভাবল? এতক্ষণ সেও নিশ্চয় সব খবর শুনেছে। হয়তো ঘরে খিল দিয়ে কাঁদছে, হয়তো আজ সারাদিন খায়নি। ভাবতে গেলে কত কি মনে হয়, কিন্তু ঠিক বোঝা যায় না এই উপদ্রবে পূর্ণিমার মনের শান্তি কতটা নষ্ট হলো। এও হতে পারে সে কিছুই গ্রাহ্য করছে না, তার রীতিমতো মনের জোর আছে। ক্ষুব্ধ হয়েছেন চৌধুরী মশাই। ঠিক বেলা 12টার সময় কাছারি রোড দিয়ে যেতে চোখে পড়ে সমাজবাড়ির সামনে কুয়োতলায় প্রচারক চৌধুরী মহাশয় স্নান করছেন। মাথা ভরা টাক আর চিবুক ভরা পাকা দাড়ি, ফর্সা রোগা চেহারা। এক এক সময় দেখা যায় স্নান সেরে আদুর গায়ে কুয়োতলায় সানে বসে সাবান দিয়ে খদ্দরের ধুতি কাচেন। 2খানার বেশি তার ধুতি নেই। সমাজবাড়ির কোণের ঘরটাতে তার আস্তানা। দাঁড়া সুতো পরিবার অর্থাৎ সংসার বলতে কোনো বালাই তার নেই। দুপুরের রোদে সেই লাল পেশি বুড়ো মানুষের সাদা শরীরটা বড় অদ্ভুত দেখায়।
তিনি সত্যবাদী ও নির্ভীক, এই কারণেই সরকারি চাকরি গ্রহণ করতে পারেননি। যেখানে দুর্নীতি সেখানে তিনি ক্রূর ও কঠোর। বহুবার তিনি ছেলেদের শখের থিয়েটারের আয়োজন পণ্ড করেছেন। তিনি একবার মিউনিসিপ্যালিটির কমিশনার হয়েই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, কারণ তার প্রস্তাব ছিল বিড়ির দোকানগুলিকে উচ্ছেদ করা, যাতে ধূমপানের পাপ যথেচ্ছা ধুইয়ে না ওঠে। সে প্রস্তাব গ্রাহ্য হয়নি। অন্যদিকে যতই নিরীহ ও নমনীয় মানুষ হন না কেন, নীতিগত কোনো অন্যায়ের ব্যাপারে তিনি নিজের কর্তব্য ভুলতে পারেন না। সেখানে তাকে ঠেকিয়ে রাখার মতো প্রতাপ কারও নেই। লোকে মানুক আর না মানুক, প্রচারক চৌধুরী মশাই জানেন তিনি স্বয়ং এই শহরের ভদ্র সমাজের নীতি, রুচি ও শালীনতার অভিভাবক স্বরূপ। একবার হোলির দিনে ম্যাথরদের মদ খাওয়া বন্ধ করে সকলকে গেলাস ভর্তি দুধ খাইয়েছিলেন চৌধুরী মশাই। এই শহরের ইতিহাসে এরকম অঘটনও ঘটে গেছে। তাই ক্ষুব্ধ হয়েছেন চৌধুরী মশাই। তিনি স্তম্ভিত হয়ে গেছেন পাপের এই দুঃসাহসিক রূপ দেখে। স্বয়ং থানায় এসে ডায়েরি করিয়ে গেলেন। কে বা কারা শহরের বুকের ওপর বসে এই অপকীর্তি করল, অবিলম্বে তাকে যেন ধরে ফেলা হয়। এমন কঠোর শাস্তি তাকে দেওয়া হোক যাতে এক যুগ ধরে যত দুষ্ট ও দুর্বৃত্তদের বুক কাঁপতে থাকবে। নইলে বুঝতে হবে দেশে সুশাসনের শেষ হয়েছে, গভর্নমেন্ট নেই। পুলিশের ইন্সপেক্টর প্রতিশ্রুতি দিলেন তিনি এই ঘড়িয়াল বদমাইশকে 7 দিনের মধ্যে ধরে ফেলবেন, সে যতই গভীর জলে থাক না কেন। মালা বিশ্বাস অবশ্যই দেখেছে পাথরের লেখাগুলি। বোধহয় এইমাত্র সেই লেখাগুলি ভালো করে পড়েছে, পরম নির্ভয়ে নিঃসংকোচে। মালা চিনেছে পূর্ণিমাকে, লোকমুখে শুনে নয়, সে আগেই তাকে জানত। গির্জার সড়কে বেড়াতে গিয়ে কতদিন সকালবেলা মালা তাকে দেখেছে। দোতলা ঘরের জানালার কাছে বই হাতে বসে আছে পূর্ণিমা। চোখাচোখি হতেই পূর্ণিমা সশব্দে জানলাটা বন্ধ করে দিত। বোঝা যেত এই জানালা বন্ধ করা একটা সশব্দ প্রতিবাদ মাত্র, কিন্তু কিসের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে আন্দাজ করা যায় না। হতে পারে সেটা মালার গায়ে জড়ানো ওই সবুজ রঙের রেশমি নেট বড় বেশি ঝকঝক করে। আজ সারাক্ষণ হেসেছে মালা। রূপসী পূর্ণিমা বসুর সকল অহংকার কালো পাথরের নোংরামির আঘাতে কি ভয়ানক জব্দ হয়ে গেছে। সমস্ত শহরের শাসন ও সতর্কতাকে বিদ্রূপ করে ক্রস রোডের পাথরটা 15 দিনের মধ্যে আর একবার খেউর গেয়ে উঠল। সুমিতা নন্দী, প্রতিজ্ঞা করেছ মনের মতো মানুষ না পেলে গলায় মালা দেবে না। তবে তোমার অ্যালবাম ভরা ওসব কাদের ছবি? কিছু বেছে উঠতে পারলে? এই অভ্যাস তো ভালো নয়, এটা দাপর যুগ নয়। বয়স তো 7 বছর ধরে সেই 23-এ ঠেকে রয়েছে। তবে তোমার মেকআপের পায়ে গড় করি, এত শিথিলতাকে কি কৌশলে এত উদ্ধত করে রেখেছ? না, তুমি সত্যিই সুতনুকা, তুমি অমর্ত্যবধূ। ওছাই মানুষের ছবির অ্যালবামে কি হবে? তোমার বিয়ে না করাই ভালো। ব্যাপারটা আগাগোড়া বিস্ময়কর বলেই মনে হচ্ছে। যেই লিখুক না কেন সে দুঃসাহসী, সন্দেহ নেই। সুচতুর্থ নিশ্চয়ই। প্রতি দুশ্চিন্ত মনের মেঘে মেঘে সন্দেহের পরতে পরতে একবার তার রূপ আবছায়ার মতো গোচরে আসে যেন। কল্পনার নেপথ্যে এই অদ্ভুত কর্মা কাজ করে চলেছে। নেহাত বাজে ফক্কর গোছের কেউ নয়, লেখাপড়া খুবই ভালোই জানে। বয়স 20-25-এর বেশি বোধ হয় হবে না, বোধ হয় কোনো হতাশ প্রেমিক। সেবক সমিতির অফিসে সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে সেক্রেটারি ননীবাবু চিন্তিতভাবে বসেছিলেন। আজ জেনারেল মিটিং আহ্বান করা হয়েছে। সভ্যেরা সব এলো একে একে। এরা সবাই ছাত্র, সতু, প্রিয়তোষ, লোকনাথ। ননীবাবু জানালেন, এটা আমাদের সবারই অপমান। কোন এক বদমাস দিনের পর দিন এইসব কুকর্ম করে চলেছে, আজও ধরা পড়ল না। সে যে শিগগির বন্ধ করবে তারও লক্ষণ দেখা যাচ্ছে না। কখন কার নামে লেখা উঠবে এই ভয় সবাই শঙ্কিত। বাস্তবিক। ননীবাবু দুঃখের হাসি হাসলেন। যেই হোক, এটা বুঝতে পারছি বাইরের লোক কেউ নয়,
নিশ্চয়ই আমরা সবাই তাকে চিনি, তবে ভোল দেখে হয়তো বুঝতে পারছি না। ননীবাবুর কথায় সংশয়ের কুয়াশা ঠেলে তার মূর্তিটা যেন ছায়ার মতো দেখা যায়। এ ধরনের লোককে সহজে চেনা মুশকিল। যাকে কোনো মতেই সন্দেহ হচ্ছে না, এ কাজ হয়তো তারই। স্বয়ং ননীবাবুই শেষ পর্যন্ত আশ্বাস দিয়ে বলেন, তাকে না ধরতে পারলে কোনো সুরাহা হবে না, হাতে হাতে ধরে ফেলা চাই। চৌধুরী মশাই রণে হার মানেননি। অনেক দিন পরে সংগ্রাম করার মতো এক পাপের চ্যালেঞ্জকে পাওয়া গেছে। আবার একদিন থানায় এসে পুলিশ কর্মচারীদের সঙ্গে এক প্রকার বচসা করে গেলেন। চৌধুরী মশাই বিশ্বাস করেন না পুলিশ আন্তরিকভাবে তার কর্তব্য করছে, নইলে অপরাধী নিশ্চয়ই এতদিনে ধরা পড়ত। তিনি প্রস্তাব করলেন পাথরটার কাছে দিবারাত্র পাহারা দেবার জন্য এক বন্দুকধারী শাস্ত্রী মোতায়েন করা হোক। ইন্সপেক্টর হেসে হেসে বললেন, কি যে বলেন চৌধুরী মশাই, পুলিশের আর কাজ নেই? একটা মামুলি ব্যাপারে কামান বন্দুক নিয়ে টানাটানি করতে হবে? চৌধুরী মশাই উত্তেজিত হলেন। মামুলি ব্যাপার? কথাটা প্রত্যাহার করুন। ইন্সপেক্টর, আপনি বৃথা রাগ করছেন। চুরি, রাহাজানি, খুন, ডাকাতের খবর দিন, এক সপ্তাহে আসামিকে বেঁধে আনছি। কিন্তু এইসব ভুতুরে গোছের ব্যাপার, এটা কি একটা তদন্ত করার মতো কেস চৌধুরী মশাই? চৌধুরী মশাই বলেন, তাহলে প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করুন। ইন্সপেক্টর, মাফ করবেন, আপনি আমার শ্রদ্ধেয়, তবু আপনার প্রস্তাব গ্রাহ্য করতে আমরা অসমর্থ, তবে যথাসাধ্য চেষ্টা অবশ্য করব। চৌধুরী মশাই, তাহলে আমাকে বাধ্য হয়েই গভর্নরকে টেলিগ্রাম করে কমপ্লেন জানাতে হয়। চৌধুরী মশাই উঠে চলে গেলেন। ইন্সপেক্টর ভয় পেল কিনা বোঝা গেল না। চৌধুরী মশাইয়ের মতো প্রবীণ শ্রদ্ধাভাজন লোককে রাগানো উচিত নয়। যে কারণেই হোক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কনস্টেবল লাঠি হাতে পাথরটাকে পাহারা দিল। সকালবেলা ছিল সামান্য একটু পুরনো লেখার অবশেষ। সুমিতা নন্দীর কলঙ্কগুলি প্রায় অস্পষ্ট হয়ে এসেছে, কিন্তু এই সজাগ সতর্ক পাহারার এক ফাঁকেই বিকেলের মধ্যে ঝলসে উঠল একটা নতুন লেখা। সারা গধূলিবেলা পাথরটা যেন ঠাট্টার সুরে হাসতে লাগল। সুধা দত্ত, অনেক মেয়ের গলার সুর শুনেছি, তবে তোমার মতো এত মিষ্টি কারও নয়। সত্যি গলাটি তোমার সুধায় ভরা। ছোট্ট গলগণ্ডটাই তার প্রমাণ। হাই কলার ব্লাউজে আর ঢাকা পড়ছে না। কেন যে এত ইংরেজি বুলি বলছো বুঝি না। প্রফেসর ভদ্রলোকের স্ত্রী আছে, ও পথ ছেড়ে দাও। কনস্টেবলের চাকরি যাবার উপক্রম হলো। সে কসম খেয়ে জানালো এক মুহূর্তের জন্য সে ডিউটিতে ফাঁকি দেয়নি, একটা পিঁপড়ের দিকেও ভুল করে তাকায়নি। আশ্চর্য এই কালো পাথরের অশরীরী শিল্পী। সন্দেহের ঝড় উঠছে। অলক্ষ্যে যদি গরুর হাড় বা মরার মাথা কেউ ফেলে দিয়ে যেত, তবে না হয় বলা যেত ভূতের কাণ্ড, কিন্তু এটা নিছক প্রাকৃতিক আর চারিত্রিক ব্যাপার। একজন কেউ আছেন পেছনে। সাবাস তার বাহাদুরি। 3 মাস ধরে সহজশুদ্ধ লোককে আঙুলের ডগায় নাচাচ্ছে। এক এক সময় বেশ ভেবে চিনতে সন্দেহ করতে হয়। যার তার উপর কৃতিত্ব আরোপ করা যায় না। যেই হোক, সে কবি ও প্রেমিক, সে দুঃসাহসী ও চতুর। এতগুলি তরুণী হিয়ার গোপন কথা যে জানতে পেরেছে, সে গুণী ও জাদুকর। সবসময় তাকে অশ্লীল বলতে বাধে, সে বড় রসিয়ে লেখে। কিন্তু একবার যদি এই অধরা জাদুকর ধরা পড়ে, চৌধুরী মশাই, পুলিশ, সেবক সমিতি আর নিন্দিতাদের বাপ ভাইয়েরা ওর হাড়মাস কুচি কুচি করে ছড়িয়ে দেবে রানী ঝিলের মাঠে। সন্দেহ হয় অনেককে। কার্নিভালের বাঙালি ম্যানেজারটা ঠিক 3 মাস ধরে শহরে বসে আছে। কেন? ঘড়ির দোকানে নতুন ম্যাট্রিক পাস ছেলেগুলি বড় বেশি গুলতানি করে আজকাল। কেন? নন্দ মিস্ত্রি উপন্যাস পড়ছে। হাতুড়ি ছেড়ে হঠাৎ শখের ব্যায়াম আর কেন? প্রশান্ত পানের দোকান করে, এমন কি লাভ হয়? তবু সপ্তাহে 3খানা রেকর্ড কেনে। হঠাৎ এত সুরেলা হয়ে উঠল কেন সে?
তবু ভরসা প্রশান্ত নাকি লেখাপড়া জানে না, কিন্তু এ ভবমাঝারে কিছুই অসম্ভব নয়। সেবক সমিতি সন্দেহ করে পুলিশকে, পুলিশ সন্দেহ করে খদ্দরধারী মতিলালকে, মতিলাল চেষ্টা করছে কাকে সন্দেহ করা যায়। এই সন্দেহের মাৎস্য ন্যায়ে কারো অস্তিত্ব বুঝি আর ঠিক থাকে না। কিন্তু ক্রস রোডের পাথর কি হঠাৎ বোবা হয়ে গেল? 1 মাস পার হয়ে গেছে, কোনো নতুন রহস্যের দাগ পড়ছে না আর। তাহলে চলে কি করে? শহরের প্রাণের তার যে বাধা পড়েছে কালো পাথরের সুরে। দিবস রজনী ওই কালো পাথরে ফুটে উঠবে নব নব শ্বেতলিপিকার ফুল। জ্যোৎস্না, রোদ, কুয়াশা, শিশির, তারই ছোঁয়ায় প্রতি প্রভাতে কত প্রেম বৈচিত্র্যের অর্ঘ্যে পরিপূর্ণ হয়ে উঠবে ক্রস রোডের পাষাণ বেদিকা। কমাসের মধ্যে কত অজানা কথা বলে দিল পাথরটা। এই লেখাগুলির মধ্যেই শহরের ঘুমন্ত মহিমা সাড়া দিয়ে উঠেছে। সিনেমার দর্শকের ভিড় কমে গেছে। সকাল বিকেল রানীঝিলের মাঠে লোকের সমারোহ। গত বছরেও শরৎ এসেছিল এমনি আকাশ ভরা নীল নিয়ে, কিন্তু রানীঝিলের মাঠ আর ক্রস রোডের ধুলো এত চঞ্চল হয়ে ওঠেনি জনপদধ্বনির উচ্ছ্বাসে। ঘরে ঘরে চিত্তে চিত্তে দোলা লাগে, ক্রস রোডের পাথর তাদের হাতছানি দিয়ে ডাকে। এবার কার পালা কে জানে। মনে হয় এই ক্ষমাহীন পাথরের অমোঘ অনুশাসন একে একে সকল গোপনচারিণীর কীর্তিকলাপ ফাঁস করে দেবে। শত শত মুখের প্রার্থনা পাথরের কাছে পৌঁছল যেন। বহু জিজ্ঞাসার আবেদন ক্রস রোডের পাথরে অনুগ্রহের স্বাক্ষর আবার জলজল করে ফুটে উঠল। প্রীতি মুখার্জি, তুমি অপরূপ না হলেও অদ্ভুত। পরের কোলের ছেলে নিয়ে এত টানাটানি কেন? সবই বুঝি সখী। যাক, যা হবার হয়ে গেছে, এবার সামলে থেকো, গিরিটিকে ভুলে যেও। যেই যাক, ক্রস রোড দিয়ে সকলকে একবার ঘাড় ফিরিয়ে দেখতে হবেই লেখাগুলিকে, যতদিন না কেউ সাহস করে মিটিয়ে দেয়। ক্ষুণ্ণ ক্ষুব্ধ বিরুদ্ধ মুখে যে যাই বলুক, এই কুৎসা দৃপ্ত পাথরের কাছে যেন ঝুঁকে পড়ে সকলেই অভিবাদনের আবেশে। শরৎবাবু যান, কান্তিবাবু আসেন। ক্রস রোডে মুখোমুখি দুজনের সাক্ষাৎ হয়। উভয়েই এই কুপথে চলার গ্লানিটুকু বার্তালাপের মধ্যে ধুয়ে ফেলার চেষ্টা করেন। কান্তিবাবু বলেন, এই যে অসহ্য হয়ে উঠল মশাই, কুৎসিত লেখাগুলি কি বন্ধ হবে না? শরৎবাবু বলেন, আর বলেন কেন, বড়ই ঘৃণ্য ব্যাপার। 2 সজ্জনের আলাপ হয়তো আরও কিছুক্ষণ চলতো, আরও প্রাসঙ্গিক হয়ে উঠত, কিন্তু তাদের পাশ কাটিয়ে চলে গেলেন চৌধুরী মশাই। সাদা ভুরু ও দাড়ির মাঝখানে শানিত নাক আর কঠোর দৃষ্টি। ওভাবে চলে যাওয়া বড় অস্বাভাবিক মনে হয়। শরৎবাবু একটু অপ্রস্তুত হয়ে পড়েন। কান্তিবাবু বলেন, চৌধুরী মশাই ওভাবে তাকালেন কেন বলুন তো? শরৎবাবু সশব্দে হেসে বলেন, কে জানে, উনি হয়তো মনে করছেন আমরা দুজনেই লেখাগুলি লিখেছি। কান্তিবাবু বলেন, বলা যায় না, এই সন্দেহ তার হতেই পারে, যে এরকম নীতিবাতিক লোক। এতক্ষণে তারা কি ভাবছে? কালো পাথরের লেখাগুলি যাদের সুনামকে কালো করেছে, সেই অপমান শয্যা থেকে তারা কি এতদিনে সুস্থ হয়ে উঠতে পেরেছে? কিন্তু যতই কৌতূহল হোক না কেন, এই সংবাদ জানবার উপায় নেই। প্রথমে ভয় হয়েছিল নিন্দিতাদের মধ্যে 2-1 অতি অভিমানিনী আত্মহত্যা করে না বসে। খুব বেশি ভয় হয়েছিল সুধা দত্তের কথা ভেবে। সত্য মিথ্যা যাচাই হয় না, তবু রীতিমতো মনোবেদনা পায় অনেকেই। বিচিত্র রকমের গুজব উঠছে চারিদিকে। পূর্ণিমারা নাকি চিরকালের মতো চলে যাচ্ছে এই শহর ছেড়ে। সুমিতা নন্দী বিষ খাবার চেষ্টা করেছিল বোধহয়। প্রীতি মুখার্জির দাদা খুব সম্ভবত গুন্ডা লাগিয়েছে, যে এইসব লেখা লিখছে তাকে খুন করা হবে। সুমিতার জোর করে বিয়ে দেওয়া হবে এই মাসেই। গুজব উঠছে, বিশ্বাস না করলেও অবিশ্বাস করার উপায় নেই। এতগুলি বাড়ির হাঁড়ির খবর কে আর সচক্ষে দেখে এসে সঠিক উত্তর বলতে পারে? হ্যাঁ, সে কাজ একমাত্র পারে, এবং যদি দয়া করে সে হলো কালো পাথরের কবি। মালা বিশ্বাস তাদের একদিন দেখল টাউন সিনেমার ওপরের গ্যালারিতে। প্রথম সারিতে বসে আছে পূর্ণিমা, সুমিতা, সুধা ও প্রীতি।
গুনে গুনে তারা ঠিক 4 জন। পাশে ও পিছনের সারিতে আরও অনেক মেয়ে বসে আছে। মালা একটা চেয়ার টেনে নিয়ে বসে আছে একেবারে শেষ প্রান্তে, ঝকঝকে একটা আলোর ঝাড়ের নিচে। মালা ভালো করে আর একবার দেখল, হ্যাঁ ঠিক ওরাই 4 জন। কিন্তু কবে ওরা এত ঘনিষ্ঠ হলো? আগে তো ওরা কেউ কাউকে ভালো করে চিনতও না। আশ্চর্য, আজ ওরা এক হয়ে গেছে। পেছনের সারিতে সেনপাড়ার মেয়েদের মধ্যে বসে আছে মুক্তি রায়, মালারই স্কুল জীবনের বন্ধু। ওরা সকলেই ব্যস্ত, সবাই উঁকি ঝুঁকি দিয়ে দেখছে সামনের সারির 4 জনকে। মুক্তি রায় এক এক করে চিনিয়ে দিচ্ছিল, কে পূর্ণিমা, কে সুমিতা, কে সুধা। পূর্ণিমারাও চুপ করেছিল না। ওদের আলাপ গল্পের উদ্বেল কলরব সমস্ত গ্যালারিকে চুপ করিয়ে রেখেছিল। সকলেই আস্তে কথা বলে, শুধু পূর্ণিমারা ছাড়া। ওদের হাসি থামতেই চায় না। একজন বাদাম কেনে 4 জন ভাগ করে খায়। ওরা তাকায় না কারো দিকে। সমস্ত গ্যালারির জনতা যেন প্রকাণ্ড একটা ছায়া মাত্র, শুধু ওরাই সজীব। মালা একা পড়ে গেছে, তাকে কেউ দেখছে না। ছবির অভিনয় আরম্ভ হলো। ক্ষান্ত হলো গ্যালারির কলরব, আলোগুলো নিভল। পূর্ণিমাদের শাড়ি থেকে এক এক টুকরো হাসি ভরা কলরব মাঝে মাঝে বাঁধ ভাঙা জলস্রোতের মতো উছলে পড়ছিল। কে জানে কোন সার্থকতায় ভরে উঠেছে ওদের জীবনে এই খুশিয়ালি রাত। সিনেমার ছবি চোখের সামনে বৃথা ঝলসে পড়ছিল। মালা ডুবেছিল তার মনের অন্ধকারে। কালো পাথরের সেই ভয়ঙ্কর কুৎসা মনে পড়লেই আতঙ্ক হয়। মালা জানত এই গরবিনীরাই তো মান হারিয়েছে, কিন্তু এ আবার কোন ছবি? এই যে নতুন করে মান পাওয়া, ওদের চোখে মুখে সেই তৃপ্তির উদ্ভাস। কালো পাথরের কবি মরে যায়নি। সেদিন মেয়েদের বাৎসরিক আনন্দ মেলার অনুষ্ঠান। রানী ছিলেন মাঠে, বাঁশের জাফরি আর খেজুর পাতার ঘেরান দিয়ে সারি সারি স্টল সাজানো হয়েছে। পথে যেতে সবাই দেখল বহুদিনের স্তব্ধ পাথরটা আবার মুখর হয়ে উঠেছে। মুক্তি রায় অমন মেঘে ঢাকা চাঁদের মতো ফুলবাগানি গাছের আড়ালে আর কতদিন থাকবে? আজকাল সবসময় হাতে ওটা কি থাকে? কাব্যগ্রন্থ? তোমার আসল কাব্য ভালো আছেন মজফ্ফরপুরে। আমার আর কি লাভ? শুধু যখন হেঁটে চলে যাও তখন পায়ের দিকে তাকিয়ে দেখি, বড় সুন্দর তোমার চলার ছন্দ। মুখের দিকে তাকাতে ভালো লাগে না। স্নো পাউডার দিয়ে কি চোখের কালি ঢাকা পড়ে? অসুখটা সারাবার ব্যবস্থা করো। দলে দলে মেয়েরা এসেছে আনন্দ মেলায়। মালা বিশ্বাসও এসেছে। আজ তার বেশভূষায় কেমন একটা উদ্ভ্রান্ত দীনতা। একটা সাধারণ মিলের শাড়ি, আঁচলটা আধ হাত ছেঁড়া, দেশি ছিটের একটা আধময়লা ব্লাউজ, পায়ে জুতো নেই, চোখে নেই চশমা। চন্দ্রার দিদিরা একটা স্টল দিয়েছে। হরেক রকম ফুলের তোড়া আর বোকে বিক্রি হচ্ছে সেখানে। এক আনায় একটি। স্কটিশ মিশনের মেয়েরা খুব ভিড় করেছে সেখানে তোড়া কেনার জন্য। মালা সেখানে সামান্য একটু দাঁড়িয়ে আবার এগিয়ে চলল। মালতীরা একটা স্টল নিয়েছে। ঘরে তৈরি নানা রকম জ্যাম, জেলি আর চাটনি শিশি ভরে সাজিয়ে রেখেছে। সেখানে কোনো ভিড় নেই। তবু মালতীর অনুরোধে মালা দাঁড়ালো একবার। এক শিশির দাম 6 আনা পয়সা রেখে দিয়ে মালা বলে গেল ফেরবার সময় নিয়ে যাবে। মালার চোখে পড়েছে একটু দূরেই রানুদের ম্যাজিক স্টল। ভিড়টা সেখানেই সবচেয়ে বেশি। নবীনা, প্রবীণা সকলেই সেখানে দলে দলে ঘাসের ওপর বসে পড়েছে। কি এমন আকর্ষণ আছে রানুদের স্টলে? আর একটু এগিয়ে যেতেই নজরে এলো, হ্যাঁ কারণ আছে। সেখানে বসে আছে পূর্ণিমাদের দল। আজ তাদের মধ্যে একটা নতুন মুখ দেখা যাচ্ছে, মুক্তি রায়। পূর্ণিমারা সবাই খুশি হয়ে ম্যাজিক দেখছিল, আর সবাই দেখছিল পূর্ণিমাদের। হঠাৎ পাশে অনেকগুলি বাচ্চা বাচ্চা মেয়ে চিৎকার করে ডাকলো, মালাদি, মালাদি। মালা মুখ ঘুরিয়ে দেখল অনুপমা ডাকছে তাদের চায়ের স্টলে। সবাই মিলে চিৎকার করে মালাকে চা খেতে অভ্যর্থনা জানাচ্ছে। কি ভেবে নিয়ে মালা স্টলের ভেতরে গিয়ে বসল।
পরপর 3 কাপ চা খেলো। অনুপমারা তো খুব খুশি। চায়ের স্টলের সামনে দিয়ে কতজন আসছে যাচ্ছে। মালা আজ জোর করে সকলের চোখের ওপর ভেসে রয়েছে, তবু যেন তাকে কেউ লক্ষ্য করছে না। মালা যেন আভাসে দেখতে পাচ্ছে এই মেলার ভিড় ভাগ করে দেওয়া হয়েছে 3 ভাগে। এখানে একদল আছে যারা পূর্ণিমাদের মতো অসাধারণ, একদল রয়েছে রানু, অনুপমা ও এই 500 নবীনা প্রবীণার মতো সাধারণ, আর মাঝে মাত্র একজন মালা বিশ্বাস, সাধারণের নিচে। তার এতদিনের আত্মবিজ্ঞাপনের সাধনা ব্যর্থ হয়ে গেছে। সেবক সমিতির বৈঠক আহ্বান করা হয়েছে আবার। সেক্রেটারি ননীবাবু বললেন, একটা দুঃখের কথা বলবো আজ। ননীবাবুর গলার স্বরে বোঝা গেল অদ্ভুত কিছু একটা ঘটেছে। সভ্যেরা কৌতূহলী হয়ে ননীবাবুর মুখের দিকে তাকালো। ননীবাবু টেবিলের আলোটার গায়ে একটা বই মেলে দিয়ে তার চিন্তিত মুখের ওপর যেন আরও খানিকটা অন্ধকার মেখে নিলেন। তোমাদের গ্যারান্টি দিতে হবে এ কথা আমাদের কজন ছাড়া বাইরের কোনো জীবের কানে পৌঁছবে না। সে ধরা পড়ে গেছে কালো পাথরের লেখাগুলি যার কুকীর্তি। এ কাজ করেছে চৌধুরী মশাই। কথাগুলি যেন মাথায় হাতুড়ি মেরে ভয়ানক একটা ঠাট্টা করে বসল। প্রিয়তোষের রাগ হলো। আপনি কি করে কোন প্রমাণ পেয়েছেন তার? ননীবাবু বললেন, তাদের নাম বলতে আমি তো বাধ্য নই। ননীবাবুর চোখ দুটো মিটমিট করে এক দুর্বোধ্য প্রদীপের মতো জ্বলতে লাগলো। আজকাল ঘরের ভিতরেই থাকতে ভালোবাসে মালা। বাইরের পৃথিবী সেখানে মানায় পূর্ণিমাদের। ওরা অঘ্রাণের তারা, সন্ধ্যা সকাল ওদেরই শুধু দেখতে হয়। সার্থক জীবন পূর্ণিমাদের। ওরাই প্রার্থিতা। আড়াল থেকে মুক্ত করে এনে সংসার ওদেরই মুখ দেখতে চায়। ওরা দয়িতা, কামনার লীলাকুরঙ্গী। কুৎসা কলুষও ধন্য হতে চায় ওদেরই আশ্রয়ের প্রসন্নতায়। আর সকল সীমানার ওপারে এক বেদনাহীন বিরাগের মরুস্থলিতে দাঁড়িয়ে আছে মালা। সে একা, সে নিঃস্ব। জানালার খড়খড়ি দিয়ে পড়ন্ত রোদের একফালি ঘরে এসে পড়েছিল। আনমনে জানলাটা খুলে দিয়েই মালা বন্ধ করে দিল আবার। আয়নার সামনে বসেছিল মালা। নিজের চেহারা চোখে পড়তেই মুখ ফিরিয়ে নিল। আর বুঝতে বাকি নেই, এই চেহারা যদি গ্রহের মতো আকাশে ভেসে বেড়ায় তবুও চোখ তুলে কেউ তাকাবে না। সন্ধে হয়ে আসে। অনেক দিন পরে চাঁদ উঠেছিল আবার। মালা জানলা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা ঝোড়ো মেঘে ঢাকা পড়ে গেল। দৃশ্যটা ভালোই লাগলো মালার। মালা ডাকল, রামজীবন, আমি বেড়াতে যাব এখনই। সাজসজ্জার পর মালা কিছুক্ষণ নিঝুম হয়ে বসে রইল আয়নার সামনে। চোখের জলে দুবার মুখের পাউডার ভিজে গেল। রামজীবন বারবার হাঁক দিচ্ছে। নিজেকে একরকম জোর করে ঘরের বাইরে টেনে নিয়ে গেল মালা। রানী ঝিলের চারদিকে 6 বার ঘোরা হলো। মাঠটা আড়াআড়ি 2 বার হাঁটা ফেরা হলো। দিক ছাপিয়ে অন্ধকার আসছে। পূর্বে পশ্চিম দেওদারের মাথা শিউরে উঠেছে। বন জোয়ানের গন্ধ মাখা ধুলো ছিটিয়ে পড়ছে চারিদিকে। ঝড় আসছে। রামজীবনের হাঁক ডাকে অগত্যা মালা ফিরল ঘরের দিকে। রামজীবন এগিয়ে গেছে কিছু দূর। মালা খুবই আস্তে আস্তে যেন টেনে টেনে চলছিল। হ্যাঁ, এই যে ক্রসরোডের মোড়, এই তো সেই পাথর। অন্ধকারে যেন কারো প্রতীক্ষায় বসে আছে। মালা থমকে দাঁড়ালো। এই সেই পাথর। এই কলঙ্ক কীর্তনিয়ার প্রসাদে কত নগণ্যা গরীয়সী হয়ে উঠেছে। অপবাদ হয়েছে প্রশস্তি। মালা যেন একটা ঝাঁপ দিয়ে লুটিয়ে পড়ল পাথরটার ওপর। ব্লাউজের ভেতর থেকে টেনে বার করলো এক টুকরো খড়ি। বিদ্যুৎ চমকাবার আগে, রামজীবনের হাঁক শোনার আগেই খড়ির আখরে এক স্তবক ঘনঘোর মিথ্যা সাদা ফুলদলের মতো ছিটকে পড়ল কালো পাথরের গায়ে। মালা বিশ্বাস, তোমায় দূর থেকে সেলাম করি। 1 2 3 4
থাক, বেচারাদের নাম করব না। কত পতঙ্গের পাখা পুড়ে গেল, আর সংখ্যা বাড়িও না। তোমার চিঠির তারা রানীঝিলের জলে ভাসিয়ে দিয়ে এবার সুস্থির হও।